প্রথম 6 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ের ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি ১২৬ বিডিআর সদস্য। নৌপথে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরি উপকরণ পাঠাচ্ছে চীন। রাজশাহীর কাছে ধরা খেল রংপুর। এবার প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত অর্থ বছরে একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম 6 মাসে ১০,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে রাজস্ব আদায়ের ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর তথ্য অনুযায়ী গত জুলাই-ডিসেম্বর রাজস্ব আদায় হয়েছে ১,৫৬,০০০ কোটি টাকা। এর আগে ২৩-২৪ অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় হয়েছিল ১,৬৫,৬৩০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে প্রায় ১০,০০০ কোটি টাকা বা ৬%। রাজস্ব কর্মকর্তারা বলছেন, গত জুলাই-আগস্টে ছাত্র জনতা আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। গত 6 মাসে রাজস্ব আদায়ের যে চিত্র, তাতে চলতি অর্থ বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ বছরের প্রথম 6 মাস লক্ষ্যমাত্রার মাত্র 3 ভাগের 1 ভাগ বা ৩২.৫% রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থ বছরে ৪,৮০,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআর-এর। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে শুল্ক কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৭,৭২৪ কোটি টাকা। গত জুলাই-ডিসেম্বরে এনবিআর-এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২,১৪,০০০ কোটি টাকা, আর আদায় হয়েছে ১,৫৬,২৭৬ কোটি টাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের আইনের মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থাকা ১২৬ জন বন্দী মুক্তি পাচ্ছেন। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1-এ ২৪ জন, কারাগার পার্ট 2-এ ৮৯ জন এবং হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আছেন ১৩ জন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে তাদের জামিনে মুক্তি দেওয়া শুরু হয়েছে। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনেরা। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে গতকাল বুধবার বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকার শর্তে বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। জানা গেছে, ২০ জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রপল্যান্ট তৈরির সরঞ্জাম নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে 2টি কার্গো জাহাজ। 2টি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এফটি। কার্গো জাহাজ 2টি ইরানের মালিকানা অধীন, যা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে। এফটি জানিয়েছে, ইরানের পতাকাবাহী গলবন ও জায়রান নামের ওই 2টি জাহাজ 1000 টনের বেশি সোডিয়াম পারক্লোরেট বহন করবে বলে ধারণা করা হচ্ছে। এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয়, যা ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরির প্রধান উপকরণ। স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক অস্ত্র বিস্তার বিরোধী প্রতিষ্ঠান মিসাইল টেকনোলজি এক্সপোর্ট কন্ট্রোল রেজিমের নিয়ন্ত্রণাধীন রাসায়নিকের তালিকায় রয়েছে এই অ্যামোনিয়াম পারক্লোরেট। বেইজিংয়ের প্রত্যক্ষ মদদে এই শিপমেন্ট হচ্ছে কিনা এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে এফটির প্রতিবেদনে বলা হয়। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই শিপমেন্টের খুঁটিনাটি নিয়ে তিনি অবগত নন। তবে নিজেদের রপ্তানির নিয়ন্ত্রণ আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি চীন সর্বদাই শ্রদ্ধাশীল।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। মাঠের ভিতরে দলের পারফরমেন্স একেবারেই হতাশাজনক। সে আলোচনা তো আছেই, এর বাইরে পারিশ্রমিক না দেওয়া নিয়েও আছে নানান ঘটনা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংসের মতো দল যারা কিনা রংপুরের সঙ্গে নাকানি চোবানি খেয়েছে, সেই দলটিকেই আজ হারিয়ে দিয়েছে রাজশাহী। বৃহস্পতিবার আগে ব্যাটিং করে রাজশাহী 170 রান সংগ্রহ করে জবাবে 8 ম্যাচে জেতা রংপুর রাইডার্সের ইনিংস থেমেছে 146 রানে। তাতে 24 রানের দারুণ এক জয় পেয়েছে তাসকিন আহমেদের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সকে 171 রানের লক্ষ্য দেয় রাজশাহী কিংস। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই তাসকিনের শিকার হন ইরফান শুকুর। সব মিলিয়ে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে ব্যাটিংয়ে মেরুদণ্ড ভেঙে যায় রংপুরের। পুরো আসরে দাপট দেখানো রংপুরকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাইফ হাসান ও নুরুল হাসান, কিন্তু তাদের ছোট ইনিংস কোনো ভূমিকা রাখেনি। সাইফ সর্বোচ্চ 43 রান এবং সোহান খেলেন 41 রানের ইনিংসে। শেষ 2 ওভারে জয়ের জন্য সমীকরণ ছিল 34 রানের। রায়ান বার্লের 19তম ওভারে 2 উইকেট হারিয়ে সম্ভাবনা ওখানেই শেষ করে ফেলে তারা। শেষ ওভারে তাসকিন নাহিদ রানার স্ট্যাম্প উপড়ে ফেলে রাজশাহীর জয়ের পতাকা উড়ান। তবে 22 রান খরচ করে 4 উইকেট নেওয়ার বার্লেই হচ্ছেন রাজশাহীর জয়ের নায়ক। এছাড়া তাসকিন ও মেহরাব হোসেন দুজনেই 2টি করে উইকেট নিয়েছেন। একের পর এক খুনের হুমকি, হামলার ঘটনায় অস্থির বলিউড। সালমান খানকে একাধিকবার খুনের হুমকি, সাইফ আলী খানের উপর আক্রমণের রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা। কিন্তু কি আছে কপিলকে পাঠানো ইমেইলে? হুমকি ইমেইলে লেখা হয়েছে, আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনো পাবলিসিটি স্ট্যান্ড বা আপনাকে হয়রানির জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অন্তত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। ইমেইলটি বিশু নামের একজন পাঠিয়েছে। কমেডি নাইটস উইথ কপিল শো কপিল শর্মাকে ভারতের অন্যতম বিশিষ্ট কৌতুক অভিনেতা করে তুলেছিল। সম্প্রতি তিনি নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো চালু করেছেন, যেখানে আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের দেখা যায়। মুম্বাই পুলিশ জানিয়েছেন কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কারণ তার শোটি সালমান খান স্পন্সর করছেন। এ ঘটনায় মুম্বাইয়ের অ্যাম্বলি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেওয়া হবে। অ্যাম্বলি পুলিশ খতিয়ে দেখেছেন যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে সেটা পাকিস্তানের। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সে দেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।